আমার রিপোর্টিং ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এই নাইম ছেলেটা জাতীয় দলে যোগ দিল। যোগ দেওয়ার পরপরই একটা দুর্দান্ত পারফরমেন্স করলো। সেই পারফরমেন্সটা চট্টগ্রামে বসেই ছিল। আমি ঘটনাচক্রে ওই ম্যাচটা কাভার করতে গেছিলাম। ওর ওই পারফরমেন্সের পর ওই সময় শুনলাম যে ও বিয়ে করছে, সদ্যই বিয়ে করছে, এবং ওর বিয়ের অনেক গল্প আছে। তো আমি, আমার সঙ্গে একজন জুনিয়র রিপোর্টার ছিল, আমি নাইমকে ফোন করে বললাম যে ভাই, আপনার বাসায় আমার একটা জুনিয়র রিপোর্টার আর ক্যামেরাম্যান যাবে, গেলে আপনি কি একটু আপনার ওয়াইফকে নিয়ে পাশাপাশি বসে আপনাদের বিয়ের গল্পটা শোনাবেন? প্রথমে খুব লজ্জা পেল, পরে বলল ঠিক আছে আসতে বলেন। গেল। আমি যখন ফাইনালি ফুটেজগুলো দেখলাম, আমি তাজ্জব হয়ে গেলাম যে এরকম ইনোসেন্ট একটা ছেলে জাতীয় দলের মতো একটা পেশাদার জগতে চলে আসছে। এটা কল্পনা করা খুব কঠিন। আপনি বাংলাদেশ জাতীয় দলে যে কাউরে জিজ্ঞেস করলে, গত 10-15 বছরে জাতীয় দলে খেলছে, যে কাউরে জিজ্ঞেস করলে বলবে সবচেয়ে ইনোসেন্ট এবং নিরীহ ছেলে হচ্ছে নাইম। এই আমাদের স্পিনার নাইম হাসান। মানে ভালো ছেলে তো, আমাদের জাতীয় দলে যারা খেলে তারা কিন্তু বেশিরভাগই ভালো ছেলে। ভালো না হলে কিন্তু বেশি দূর আগানো যায় না জীবনে। এটা মাথায় রাখবেন যে গড়পড়তা যে বলি জাতীয় দলে খেলা মানেই ভালো ছেলে, এটা আসলে আপনার জীবনে সফলতার একটা বৈশিষ্ট্য। দু একটা বিরল কেস ছাড়া আপনি দেখবেন যে জীবনে সফল হতে গেলে একই সঙ্গে ভালো মানুষ হতে হয়। কিন্তু নাইমের ব্যাপারটা ভালোত্বে শেষ না। নাইম হচ্ছে একটা নিষ্পাপ টাইপের ছেলে। নাইম বয়স এখন যেটুকুই হোক না কেন, ওরে আপনার দেখলে মনে হবে যে 5-6 বছরের বাচ্চারা যেরকম নিষ্পাপ, ওরকম নিষ্পাপ একটা ছেলে। সেই ছেলেটা কালকে একটা নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এই অভিজ্ঞতাটা ও সারা জীবনে কাটায় উঠতে পারবে কি না, এই দুদিন পরে টেস্ট খেলতে নামতে হবে, আমি জানি না। সারাটা জীবন ওরে এটা হান্ট করে বেড়াবে যে আসলে কি বিভৎস ঘটনা ঘটলো আমার সঙ্গে। আপনি জাতীয় দলের ক্রিকেটার বাদ দেন, ও বারবার যেটা থানায় বসে বলতেছিল যে একটা সাধারণ মানুষ হলে কি হতো চিন্তা করেন, এই জিনিসটা ওকে হান্ট করে বেড়াবে। এখন নাইমের সঙ্গে যা হয়েছে, বোর্ড খুব দ্রুত রেসপন্স করছে, সারা দেশ খুব দ্রুত রেসপন্স করছে। আমি বলবো পুলিশেরও সর্বোচ্চ যে অথরিটি, চট্টগ্রামের যিনি কমিশনার, সবাই দ্রুত রেসপন্স করছেন। আপাতত জিনিসটা একটা সমাধানের পথে, সমাধান বলতে হাত মেলানো সমাধান না, শাস্তিমূলক সমাধানের পথেই যাচ্ছে। হয়তো জিনিসটা আদালতে যাবে, অনেক কিছু হবে। আমি একটু আলোচনা করতে চাই যে কেন এরকম নাইমের মতো সেলিব্রিটিরা এরকম অন্যায় শিকার হলে আমাদের বেশি করে আওয়াজ তোলা উচিত। অনেকে দেখবেন এসব ক্ষেত্রে বলে যে আরো 10টা এরকম ঘটনা তো ঘটে, সে বেলায় আপনারা কথা বলেন না, আপনার সেলিব্রিটি নিয়ে হইচই করেন, কেস ভাইরাল করতে চান। হ্যাঁ, আসলেই আমরা ভাইরাল করতে চাই, কারণ ভাইরাল এইসব ইস্যু সোসাইটির সমস্যাকে একটু বেশি অ্যাড্রেস করতে পারে। সেই জিনিসটা আজকে একটু আলোচনা করব। আপনার মনে হবে যে এটা স্পোর্টসের ব্যাপার না, আমি তো আসলে শুধু স্পোর্টসের কথা বলতেও চাই না। তো এই জিনিসটা কেন আমাদের জন্য জরুরি, কেন নাইমকে নিয়ে কথা বলাটা এখন সবার জরুরি, সেটা একটু আলোচনা করতে চাই। দেখেন, আপনি যদি বাংলাদেশের পুলিশিং এবং বাংলাদেশের অপরাধ মনস্তত্ত্ব নিয়ে মোটামুটি ধারণা রাখেন, বিজ্ঞানী হওয়ার দরকার নাই, তাহলে দেখবেন নাইমের সঙ্গে কালকে রাতে যে ঘটনাটা ঘটছে, এটা একেবারে আইডিয়াল অ্যান্ড ক্লাসিক্যাল কেস অফ বাংলাদেশ পুলিশিং। যা যা উপকরণ থাকে আমাদের পুলিশের বিপক্ষে, আমাদের একজন সাধারণ মানুষের যা যা দুর্ভোগের অভিজ্ঞতা হওয়া সম্ভব, সবগুলো অ্যাট এ টাইম পর্যায়ক্রমে ঘটছে। প্রথমত দেখেন, ঢাকায় থাকা একজন পুলিশ কর্মকর্তা, একজন এসআই, কোনো একটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে নাকি খবর পেয়েছেন একটা সোনার চালান সিএনজিতে করে যাবে। এখন আইন অনুযায়ী বা প্রোটোকল অনুযায়ী তার কি করা উচিত? তার হায়ার অথরিটিকে জানানো উচিত। অবশ্যই ওখানে ওসিকে জানাতে হবে। ওসিকে উনি জানাইছেন কিনা জানি না, ওসি অস্বীকার করছেন। ওনার প্রোটোকল অনুযায়ী যেতে হবে। যদি উনি ঢাকার গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে থাকেন তাহলে ঢাকাতে জানাতে হবে, বা পুলিশ প্রোটোকল নিশ্চয়ই আলাদা, পুলিশের নিশ্চয়ই কার্যবিধি বলে দেয় যে এরকম খবর আপনি পেলে, তাতে ডিউটিতে থাকেন বা না থাকেন, কাকে কাকে জানাবেন, আপনার ঊর্ধ্বতন কোন বসকে রিপোর্ট করবেন। উনি কি করছেন, ওনার সমান পদের আরেকজন এসআইকে ব্যাপারটা জানাইছেন, এটা গোপন খবর, যা অমুক জায়গায় অভিযান চালাইলে ধরতে পারবি। কেন রে ভাই, ব্যাপারটা এরকম হবে কেন? রাষ্ট্র তো এইভাবে ফাংশন করার কথা না। আমি তো নাইমের সঙ্গে এই যে আচরণ হচ্ছে, তার চেয়ে বেশি দেখি এই যে সিস্টেম কোলাপস করার একটা ব্যাপার, এটা আজকে করে নাই, এটা দীর্ঘকাল ধরে করতে করতে আসছে।
একজন পুলিশের এসআই নিজে নিজে এই ডিসিশন নিতে পারেন না যে আমি আমার সমমর্যাদার একজন সহকর্মীকে গোয়েন্দা তথ্য বলে দিব, সে সেই অনুযায়ী কাউকে কিছু না জানায় পুলিশে অভিযান করবে কয়েকজন সোর্সের লোকজন নিয়ে। তাই হয়েছে এবং তাই হয়। এটাই আমাদের দেশে প্র্যাকটিস হয়ে গেছে। এই যে প্রোটোকল না মানা, এই যে যথোপযুক্ত জায়গায় রিপোর্ট না করা, রেজিস্টার না করা যে কাকে কাকে নিয়ে অভিযানে যাচ্ছি, কি আমার টার্গেট, ওখানে কি তথ্য পেলাম, এই ব্যাপারগুলো রিপোর্ট করা, কিছু না করে অভিযানে বের হয়ে যাওয়া। যে যেমন খুশি অভিযান করতে পারে আমাদের এখানে যে কেউ এসে আপনার বাড়িতে নক করতে পারে, টক 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 করে নক করে বলবে যে থানা থেকে আসছি। সত্যি তারা থানা থেকে আসছে এবং তারা এসে আসলেই হয়তো আপনার বিপক্ষে অভিযোগ আছে, তারা এসে আপনার সঙ্গে কি কি করতে পারে আপনি জানেন। কিন্তু প্রপার প্রসিডিওর থেকে আসলে কি কিটা করতে পারবে না, আপনাকে গ্রেপ্তার করতে পারবে, থানা আদালতে নিতে পারবে, এই তো। আপনাকে মারতেও পারবেন না, ধরতেও পারবেন না, অন্য কোনো গাড়িতেও তুলতে পারবে না। এরপরে নাইমকে আটকানো হচ্ছে, নাইম সেখানে পরিচয় দিচ্ছে। পরিচয় পাওয়ার পরে বা নাইম যখন তার জাতীয় দলে পরিচয় দিচ্ছে, আমাদের ওই যে বললাম পুলিশের ক্লাসিক কেস অফ স্টাডি, এইটা আপনি রীতিমতো বই করে এটা নিয়ে গবেষণা করতে পারেন। যারা অপরাধ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, পিএইচডি টিএইচডি করেন, তারা এই কেসটা বাধাই করে রাখতে পারেন। পুলিশের ইগোতে লাগছে। আমাদের এখানে দেখবেন, আমি ছোট বড় বলতেছি না, একেবারে অধস্তন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সবাই পুলিশে চাকরি করেন, এটা একটা বিরাট ইগোর ব্যাপার। ইনফ্যাক্ট আমাদের এখানে পেশাদারিত্বের বিরাট ইগো আছে। আপনি রাস্তাঘাটে একজন সাংবাদিককে পরিচয় দিবেন, সে বলবে তুই কিসের ডাক্তার, আমি একটা বিরাট সাংবাদিক, অমুক পত্রিকায় কাজ করি। সবার যার যার পেশাদারিত্বটা একটা অহংয়ের বিষয় হয়ে গেছে। ডাক্তার, ইঞ্জিনিয়াররা খুব একটা শুনি না, কিন্তু নিশ্চয়ই তাদের পরিচিত জগতে ওটা করেন। সবার একটা বিরাট অহং, আমি পুলিশ, আমি ডাক্তার, আমি সাংবাদিক, আমি উকিল। সাংবাদিক, উকিল, পুলিশ এদের তো বাসা ভাড়া দিতে চায় না, এত পেশাদারিত্বের পরিচয় দেয়। আমি নিজে বহুবার বাসা ভাড়া থেকে রিফিউজ হয়েছি। সাংবাদিক ভয় পেয়ে আর বাসা দেয় না। যদি সাংবাদিক দুদিন পরে ভাড়া দিতে না পারে, বলে যে তোমার নামে নিউজ করে দেবো। সবাই যার যার পেশাটাকে অহংয়ের জায়গায় ইউজ করে, ইগোতে ইউজ করে। কেউ তার সামনে কোনো কথা বললেই ভাবে আমি এত বড় একটা চাকরি করি, আমার সামনে বসে ও কথা বলবে কেন, ও জাতীয় দলের ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটাররাও দু চারজন তা করেন না তা না, তারাও কিন্তু এটাকে ইগো হিসাবে অনেকে ইউজ করেন। নাইম এটা করতে পারে না। এ ব্যাপারে আমি আপনার দলিলে লিখে দিতে পারবো। অনেকে করেন যে জাতীয় দলের ক্রিকেটার, আমাকে আপনি আটকাইলেন কেন, ও এরকম সিনারিও আপনি পাবেন। পুলিশ হয়তো মানে উল্টো মানে অন্য কয়েনের অন্য পাশে হয়তো আপনি এরকম কোনো কেস স্টাডি পেয়ে যাবেন, যে পুলিশ হয়তো খুব বিনয়ের সহকারে বলছে যে ভাইয়া একটু দাঁড়ান, আপনার গাড়িটা চেক করব। জাতীয় দলের ক্রিকেটার আমি, আপনার এত বড় দুঃসাহস, 2 টাকার কনস্টেবল আমার গাড়ি চেক করতে আসছেন। এরকম গল্পও তো আমরা শুনছি। এই পেশাদারিত্বের অহং, এটা নিয়েও কাজ হওয়া দরকার, সোশ্যালি কাজ হওয়া দরকার। এরপর তাকে একটা বেসরকারি সিএনজিতে তুলে কোথায় একটা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। খুবই সৌভাগ্য যে ওখানে মানুষ জড়ো হয়ে গেছে, তারা নাইমকে চিনতে পারছে, তারা প্রোটেকশন করছে, নাইমকে থানায় আনতে বাধ্য করছে এবং সঙ্গে সঙ্গে তারা সবাই আসে, এসে থানা ঘিরে রাখছে। থানায় ওখানে তারা নাইমকে একা হতে দেয় নাই। ওসি সাহেব দেখেন, যতক্ষণ না পর্যন্ত তামিম ফোন পাইছে এবং তামিমের ফোন পেয়ে রাষ্ট্রের বড় বড় পদ থেকে ওখানে ফোন যাওয়া শুরু করছে, ততক্ষণ পর্যন্ত উনি নাইমকে বসতেও বলেন নাই। নাইম যতবার তার কথা বলার চেষ্টা করছে, বলছে এই চোখ নামায় কথা বলেন, না চোখ নামায় কথা বল। মানে ঠিক আছে, একজন ওসি কিন্তু ছোট পদ না, একজন ওসি অনেক সম্মানীয় মানুষ, অনেক পড়খে ওখানে এসছেন, ওই চেয়ারটায় বসছেন, অফিসার ইনচার্জ, একটা থানার দায়িত্বে আছেন। অবশ্যই আমরাও তাকে রেসপেক্ট করব, উনিও সবাইকে রেসপেক্ট করবেন। উনি তো ওই জায়গাটার অভিভাবক, তাই না? ওনার লোকেরা এই কাজটা করছে, উনি কি করবেন, উনি ঘটনাটা শুনে বলবেন যে বাবা রে, এটা তো খুব বাজে ব্যাপার হয়েছে, তুমি খেলে আসছো, দুদিন পরে তোমার টেস্ট, তুমি বসো, তুমি চা খাও, পানি খাও। বা সাধারণ একটা ছেলে এই বয়সী আসছে এইরকম অভিযোগ নিয়ে, ওসি তো তার সঙ্গে ওই আলাপ করবেন। এমন মানে ব্যাপারটা হতে হবে যে পুলিশের সদস্যরা কথা বলবেন, এইটা মনে হবে যে কাস্টমার সার্ভিসের কথা। আসলে তো ওনারা আমাদেরকে সার্ভিস দেবেন। আমাদের ভেতর না এই ধারণাটা, আমি বারবার বলতেছি, শুধু পুলিশ বলে না, কোনো পেশাজীবীর এই ধারণাটা নাই। আপনি ডাক্তার দেখাতে যাবেন, ডাক্তাররা এমনভাবে কথা বলবেন, মনে হবে যে আপনি তাদের ডিস্টার্ব করতে গেছেন। আপনি একটা সাংবাদিককে কোনো একটা খবর দেবেন নিউজের, সে বিরক্ত হবে। ওর দায়িত্বই তো খবর দেন না ভাই, ওর দায়িত্ব খবর দেন না, সে আপনারে অনুগ্রহ করতেছে। আপনি একটা উকিলের কাছে কেস নিয়ে যাবেন, সে আপনাকে 10টা দুয়ার দেখায় দেবে, নানা রকম ধারা টারা বুঝাবেন। না ভাই, আপনি সবাই আপনারা কাস্টমার সার্ভিসে যেরকম বিনত থাকতে হয়, সেরকম বিনীত থাকতে হবে।
একটা গণতান্ত্রিক দেশের কথাই হচ্ছে তাই, যে কেউ তার পেশাটাকে অহং বানাবেন না, পেশাটাকে সেবা হিসাবে দেখবেন। তো সেই দেখেন ওই যে যেটা বলতেছিলাম যে সব কেস স্টাডির যে ক্লাসিক বৈশিষ্ট্যগুলো একটা পুলিশি অভিজ্ঞতার আমাদের দেশে, তার সবগুলো করছে, সঙ্গে আরেকটা ব্যাপার করছে যেটা অনেকে হয়তো একটু মিস করে যাচ্ছেন। এখানে নাইমকে পেটানোর যে কাজটা, নাইমকে গলা ধরে রাখছিল ওই জায়গাটায় একজন পুলিশ পুলিশ সদস্য, কিন্তু তাকে পাইপ দিয়ে পেটাইছে একটা সাদা পোশাকের মানুষ। পরে জানা গেছে তারা পুলিশের সোর্স, এরকম 2জন বা 3জন ছিল, তারা গ্রেপ্তার হয়েছে। এই সোর্সের দৌরাত্ম এটা আমাদের ছোটবেলা থেকে দেখে আসতেছি, বাংলাদেশে নারকীয় একটা ব্যাপার। বাংলাদেশের যত পুলিশ সদস্য আছেন তার চেয়ে বেশি সোর্স আছেন। এক একজন পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তার বহু সোর্স। এই সোর্সরা মূলত ক্রিমিনাল। এটাই হয় পৃথিবী জুড়ে। এটা আবার শুনে চমকায় যায় না যে বাংলাদেশের পুলিশ এত খারাপ, ক্রিমিনাল সোর্স থাকে। সাধারণত পৃথিবী জুড়েই সোর্স হবে অপরাধ জগতের কাছাকাছি লোক। ওইটা শার্লক হোমসের বইতেও পাবেন, সব জায়গায় তাই। তো সোর্সকে আপনি যদি ক্ষমতায়িত করেন তাহলে আবার বিপদ। সোর্স তো আপনার লাগবেই। আপনার যদি এই পুলিশ স্ট্রাকচার টিকায় রাখতে হয়, আপনার অসংখ্য সোর্স থাকতে হবে, নানা রকম। কিছু ভালো সোর্সও তো থাকবে, ভালো মানুষের মধ্যেও আপনার সোর্স থাকবে। তবে অপরাধ জগতের কাছাকাছি থাকে এরকম লোকের মধ্যে সোর্স থাকবেই, এটা থাকতেই হবে। কিন্তু সোর্সরা এই যে পুলিশ হয়ে ওঠা, সোর্সকে নিয়ে অভিযানে যাওয়া, সোর্স কাজে হেল্প করা, সোর্স পুলিশের মতো করে আচরণ করা, সোর্স বিভিন্ন জায়গায় ক্ষমতায়িত হয়ে পুলিশের ভয় দেখায় বিভিন্ন কাজ কারবার করা, এগুলো তো আমাদের সোসাইটিতে খুব রেগুলার ব্যাপার হয়ে গেছে। মানে পুলিশ যা করে না তার 10 গুণ করে পুলিশের সোর্সরা। পুলিশের সোর্সরা নিজ ক্ষমতায় স্বাধীন সিদ্ধান্তে অনেক অপকর্ম করে ফেলে। এই যে ব্যাপারটা, এইটা একটা ভয়ানক কালচার গোপনে গোপনে আমাদের এখানে চলতেছে। এটা বহুকাল কেউ অ্যাড্রেস করেন না, যে আমাদের পুলিশ নিয়ে যত কথা হয় তার একটা সিংহভাগ কথা হওয়া দরকার পুলিশের সোর্স কিভাবে মেনটেন করা হবে এবং তাদের ক্ষমতায়নের কি হবে। ফলে আমরা দেখলাম যে পুলিশের আসলে যে ব্যাপারগুলো আমাদের অভিজ্ঞতায়, যে ব্যাপারগুলো আমরা সবচেয়ে বেশি ফেস করি, সেগুলো সব কালকে রাতে ঘটছে। ওই যে পুলিশের চেইন অফ কমান্ড না মানা, সিস্টেম না মানা, ম্যানারের সমস্যা, আচরণের সমস্যা, পেশার অহং দেখানো, সোর্সকে অতিরিক্ত ক্ষমতায়িত করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধস্তনদের রক্ষা করার একটা অপপ্রচেষ্টা, সবগুলো কালকে ঘটছে। এখন আমরা এগুলো নিয়ে বেশি কথা কেন বলবো? অনেকেই বলতেছেন যে এরকম ঘটনা প্রতি রাতে ঘটে, চট্টগ্রামে ঘটে, ঢাকায় ঘটে, খুলনায় ঘটে, সিলেটে ঘটে। অবশ্যই ঘটে, আমি একমত। এরকম ঘটনা ঘটতেই থাকে এবং এগুলো সাধারণত এই অভিযোগগুলো পারিবারিক পর্যায়ে শেষ হয়ে যায়। খুব বড় কিছু হলে পত্রিকায় আসে, তখন কেউ যদি অ্যাটেনশনে আনেন হয়তো দু একটা ব্যাপার সমাধান হয়, নতুবা সমাধান হয় না। এরকম মিসবিহেভের সাক্ষী প্রত্যেক পরিবারে 2-4 জন আছে, যে রাতের বেলায় কোনো কারণে এয়ারপোর্টে নামছে, নেমে বাসায় ফিরতে গিয়ে, ট্রেন স্টেশন থেকে বাসায় ফিরতে গিয়ে, কিছু না বন্ধুর বাসা থেকে ফিরতে গিয়ে এসব এক্সপিরিয়েন্স হয় লোকেদের। সবগুলো নিয়ে তো আমি কন্টেন্ট বানাই না, এত ফেসবুকে হইচই হয় না, তামিম ইকবাল ফোন দেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, অর্থমন্ত্রীর ছেলেরা জিনিসটা নিয়ে দৌড়ঝাঁপ করেন না, সারা দেশের সব ক্রিকেটার একসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেন না। এটা তো সবগুলো নিয়ে হয় না, আসলে না সবগুলো নিয়ে হবেও না। আপনারা চেনেন কিনা একজন বুদ্ধিভিত্তিক শ্রদ্ধেয় মানুষ ফাহাম আব্দুস সালাম, উনি গতকালকে অন্য একটা বিষয়ে একটা লেখা লিখছেন ফেসবুকে, যে এই যে একটা হসপিটালকে নবজাতক মৃত্যুর অবহেলাজনিত কারণে লাইসেন্স বাতিল করা হয়েছে। তো উনি ওটা ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন যে রাষ্ট্র আসলে এভাবেই অ্যাক্ট করে দুনিয়া জুড়ে, কারণ শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত করা যায় না কোনো রাষ্ট্রের, পৃথিবীর কোনো রাষ্ট্র, সবচেয়ে কল্যাণমূলক রাষ্ট্রেরও ওই ক্ষমতা নাই। আমাদের রাষ্ট্রেরও কিন্তু পুলিশকে শতভাগ প্রতিটা কেস বাই কেস রাষ্ট্রের পক্ষে সমাধান করে দেওয়া সম্ভব না। আমাদেরও আসলে ওই টাইম নাই যে প্রত্যেকটা কেসে আমরা এই নাইমের কেসের মতো অ্যাটেনশন দিব, যে খেলার কন্টেন্ট বাদ রেখে ওইটা করব। কারণ আমাদের তো এরকম কেস ঘুরতেই থাকবে। আমাদের দরকার একটা কমপ্লায়েন্স ওভারঅল সিস্টেম। সেই সিস্টেমটা যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ এই পিক করা ব্যাপারগুলোকে সামনে আনতে হবে। ভাইরাল ইস্যুগুলোকে, এই যে কিছুদিন আগে মিরপুরে একটা বাচ্চা সঙ্গে যা যা হলো সেগুলো না বলে ওই ইস্যুটা ভাইরাল হলো। ভাইরাল হওয়ার পরে ওইটা নিয়ে খুব হইচই হলো, দ্রুত বিচার হলো। প্রধানমন্ত্রী নিজে বাচ্চার বাসায় গেলেন, ভিকটিমের বাসায় গেলেন। এখন এটা তো অনেকে নিন্দা করে যে ভাইরাল হয়েছে বলে এটা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে। না, এটা হতে হবে। পৃথিবী জুড়ে এই ভাইরাল ব্যাপারটা তো, শব্দটা তো নতুন। পৃথিবী জুড়ে আলোচিত হয়ে ওঠা এবং তারকাদের সঙ্গে কোনো একটা অন্যায় হওয়া,
তারপরে সেটা নিয়ে আলোচিত হওয়া, আলোচ্য ইস্যু হওয়া, এগুলো সমাজকে একটু আগানোর পথে কাজ করে দেয়। এগুলোতে আপনি অংশগ্রহণ করলে আল্টিমেটলি বাকিদের অবহেলা করতেছেন না। এই যে প্রতি রাতে বাকি যারা এরকম পুলিশি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদের প্রতি অবিচার করতেছেন না, বরং তাদের জন্য একটা পথ তৈরি করতেছেন। মানে সিম্পলি যদি বলি, আপনি ওই যে নীরজা কাণ্ড ইন্ডিয়াতে বা এই যে সব ভাইরাল ভাইরাল কাণ্ড, এগুলোতে উপকার হচ্ছে না? এসব জায়গায় এখন দিল্লির রাজপথ, দিল্লি, মুম্বাইয়ের রাতের শহর একটু হলেও নিরাপদ হচ্ছে এইসব তোলপাড় জাগানো ঘটনায়। একটু বদলায়, একটু বদলায়। এবং সেলিব্রিটিদের ঘটনাতে কিরকম বদলায়, ধরেন আমি আপনার যদি টেলর সুইফটের কথাটা বলি। টেলর সুইফট একটা রেডিও প্রোগ্রামে গেছিলেন, ওনাকে একটা উপস্থাপক ব্যাড টাচ করছিল। হ্যাঁ, এটা তো খুব কমন ব্যাপার মেয়েদের ক্ষেত্রে, তাই না? যে আপনি একটা প্রোগ্রামে গেছেন, আপনাকে ব্যাড টাচ করছে, আর সেলিব্রিটিরা এটা টের পেলেও চেপে যায়। ওরে বাবা, একটা বাজে ব্যাপার নিয়ে আমার কথা বলতে হবে, চেপে যায়। টেলর সুইফট চেপে যান নাই। টেলর সুইফট জিনিসটা আরেকটা ইন্টারভিউতে বলে দিয়েছেন। বলে দেওয়ার পরে ওই লোক আবার মানহানির মামলা করছে। এইবার টেলর সুইফট নিজে ওই মামলায় গিয়ে দাঁড়াইছেন এবং ক্ষতিপূরণ দাবি করছেন $1। বিশ্বাস করেন, $1 ক্ষতিপূরণ দাবি করে মামলা চালু করে দিচ্ছেন। 2017 সালে এই মামলায় টেলর সুইফটের পক্ষে রায় আসে যে আসলে টেলর সুইফটের অবমাননা হয়েছে। ফৌজদারি শাস্তি তো তার যা হওয়ার হয়েছে। $1 ক্ষতিপূরণ নিচ্ছেন টেলর সুইফট। ক্ষতিপূরণটা কেন নিলেন? নিলেন হচ্ছে, টেলর সুইফট বলছেন যে আমি প্রথমে সাধারণভাবে ইন্টারভিউ দিছিলাম, পরে দেখলাম সে যেহেতু অস্বীকার করে আইনের দ্বারস্থ হচ্ছে, আমাকে মামলা লড়তে হবে। মামলা লড়ে আমি $1 নিয়ে এই ডলারটা আমি দেখায় বলবো যে মেয়েদের গায়ে চাইলেই হাত দেওয়া যায় না, আমি অন্যায়ের শিকার হয়েছিলাম। আবার আজকে ধরেন এই যে যুদ্ধ বিরোধী আন্দোলন সারা পৃথিবীতে, আপনি দেখেন আমেরিকা একটা কমন চিত্র। আমেরিকানরা কোথাও আক্রমণ করতেছে, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদ শুরু হয় আমেরিকায় সবার আগে, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে। এই যে আমেরিকানদের এই প্রবণতা কিভাবে শুরু হয়েছে বলেন তো? আমরা ভাবি যে আমেরিকানরা বোধহয় খুব এডুকেটেড বলে চিরকালই এটা করে, না, চিরকাল করে না। এই ঘটনার সূত্রপাত করছিলেন মুহম্মদ আলী। হ্যাঁ, দ্য গ্রেটেস্ট আলী। 1967 সালে মুহম্মদ আলীকে বাধ্যতামূলকভাবে ভিয়েতনামে যেতে বলা হয়েছিল। ভিয়েতনামে তখন যুদ্ধ চলতেছে, তখন কিন্তু পৃথিবী জুড়ে এখনো কোনো কোনো দেশের ট্র্যাডিশন আছে নির্দিষ্ট বয়সের মানুষকে রিজার্ভ ফোর্স হিসাবে যুদ্ধে পাঠায় দেওয়া। ওই সময় আমেরিকার হাজার হাজার তরুণকে ঘর থেকে ধরে নিয়ে যুদ্ধে পাঠায় দেওয়া হয়েছে, যারা যুদ্ধের জও জানে না। মোহাম্মদ আলী, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী, তাকে বলা হলো যুদ্ধে যান। সে যুদ্ধে যেতে প্রাণের ভয় পায় নাই, সে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালো। তার বক্তব্য ছিল যে ভিয়েতনামের লোকেদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি ভিয়েতনামীদের চিনিই না, আমি কেন ভিয়েতনামীদের মারতে যাব, আমি যুদ্ধে যেতে পারি না, আমি যুদ্ধবিরোধী। মোহাম্মদ আলীর সমস্ত পদক কেড়ে নেওয়া হলো, সমস্ত সম্মাননা কেড়ে নেওয়া হলো এবং আলীর বিপক্ষে মামলা করা হলো। আলী শুরু করলেন যুদ্ধবিরোধী আন্দোলন, যে যুদ্ধ চলতে পারে না, পৃথিবীর কোথাও আমেরিকা আগ্রাসন করতে পারবে না। আমেরিকান হিসাবে আমি আমেরিকাকে আগ্রাসী হিসেবে দেখতে চাই না। পরবর্তীকালে হাইকোর্টের অর্ডারে আলীর সমস্ত পদক ফেরত দেওয়া হয়েছে এবং এটা মোটামুটি ট্র্যাডিশন হয়ে গেছে। বিশেষ করে আমেরিকান কালোরা পৃথিবী জুড়ে আমেরিকান আগ্রাসনের সবচেয়ে বড় প্রতিবাদী কণ্ঠে পরিণত হয়েছে। এরপরটা কে দেখায় গেছেন? একটা সেলিব্রিটি। ফলে সেলিব্রিটিদের নিয়ে বা সেলিব্রিটিদের তৈরি করা এসব মুভমেন্টে অংশ নিলে আলটিমেটলি সমাজের যে অংশটা নিয়ে কথা বলা হয় না, আপাত দৃষ্টিতে মনে হয় যে সমাজের এই অংশটা নিয়ে আমরা কথা বলতেছি না, তারা বোধহয় উপেক্ষিত হচ্ছে। আজকে নাইমকে নিয়ে কথা হচ্ছে মানে হচ্ছে যে নীরব মানুষগুলো এটা সাফার করছে তারা উপেক্ষিত হচ্ছে না। আসলে তাদের জন্যই এই মুভমেন্টে সবাইকে সামিল হওয়া উচিত। মুভমেন্ট তো না, এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলা উচিত, বারবার কথা বলা উচিত। যে নাইমের সঙ্গে যা হচ্ছে সেটার আমরা সুস্পষ্ট বিচার চাই। শুধুমাত্র ওই যে পুলিশ লাইনে ক্লোজ করা, হাত মিলায় দেওয়া, ক্ষমা প্রার্থনা করা, প্রেস রিলিজ দেওয়া, বিভাগীয় বিচার, বিভাগীয় মামলা, এগুলো না, সুস্পষ্ট বিচার আমরা দেখতে চাই। এটা হলে যেটা হবে যে এর পরের দিন ওই লালখান বাজারে ওই জায়গাটায় এরকম অভিযানের নামে কেউ যেতে কোনো একজন পুলিশ দুইবার ভাববে যে আসলে এভাবে যাব। ডাকাতে একজন জানাইছে হচ্ছে স্যাররে বলি যে স্যার এ খবর পাইছে, অভিযানে পাঠাইতে হলে ফর্মালি পাঠান, পুলিশের গাড়ি দিয়ে একদম ফর্মালি কাগজপত্র দিয়ে পাঠান। আবার যিনি অভিযানে আসবেন তিনি ওটা ভাববেন যে আসলেই একটা মানুষের নামায় এরকম মিসবিহেভ করব, সোর্সকে কাছে রাখবো পাইপ দিয়ে পেটানোর জন্য, যদি সে আরেকজন ন্যাশনাল ক্রিকেটার হয়ে যায়। এই জিনিসগুলো একটা মনস্তত্ত্বে পরিবর্তন আনে।
ওভারঅল এগুলোতে মূল কাজ হয় না, মূল কাজ সোশ্যাল এডুকেশন করতে হবে। আমাদের পুলিশ সদস্যরা তাদেরকে যথেষ্ট বিরতির সময় দিতে হবে তাদের আচরণ ভালো করার জন্য। টানা অনেক ডিউটি করেন, ওই জিনিসগুলো আমরা যেন কোনো আলোচনায় ভুলে না যাই যে আমাদের পুলিশ সদস্যরা অত্যন্ত অমানবিক জীবনযাপন করেন। এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে যে কেন তারা মানুষের সঙ্গে রূঢ় এবং অমানবিক ব্যবহার করেন, কথায় কথায় মানুষের গায়ে হাত তোলেন। এগুলোর কারণ তাদের লাইফস্টাইল অত্যন্ত অমানবিক এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে এই যে কল্যাণমূলক বিষয়গুলো এগুলোতে প্রশিক্ষিত করা হয় না। আশা করি এই সব কিছুতেই সরকার আস্তে ধীরে হাত দেবে। তার আগে নাইমের বিচারটা দেখতে চাই। আমাদের সবচেয়ে নিষ্পাপ, সবচেয়ে ভালো ছেলেটা এই যে ট্রমার মধ্যে পড়লো, আমরা চাই যে সে একটা সুনির্দিষ্ট বিচার দেখে এটা কাটায় উঠুক। সবার জন্য শুভকামনা।